This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আজকে শুরুটা না একটা ছায়াছবির কথা বলবো আমি, বড় দর্শকদের কিছু মনে করে এবং সেটার সঙ্গে একটা ছবি রিলেট করব। ছায়াছবির সঙ্গে ছবি। কপিলার খোঁজে ভানু গোয়েন্দার দ্বারস্থ হয়েছিলেন গোয়ালিনী, মনে আছে? প্রথমে বড় কেস ভেবেও পরে বর্ণনা শুনে পিছিয়ে আসেন সেলুলয়েডের ভানু ও তার অ্যাসিস্ট্যান্ট জহর। জয়নগরের বৃহস্পতি হালদার পুলিশের কাছে গরুর বর্ণনা দিয়েছিলেন। শেষমেশ চোরও ধরা পড়েছে, কিন্তু বৃহস্পতির কপিলাকে তুলে নিয়ে যেতে যে বাহনের আয়োজন ছিল তাতে কিন্তু তদন্তকারীদের চোখ কপালে। শীতের রাতে গেরস্তের গোয়াল খালি করে দিল চোরের দল। ক্লোজ সার্কিট ক্যামেরায় বন্দী হওয়া গরু চুরির এই দৃশ্য দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের হরিনারায়ণপুর পঞ্চায়েতের শরৎপল্লীর। গভীর রাতে গোটা পাড়া যখন ঘুমিয়ে, সেই সময় দামি গাড়ি নিয়ে ঢুকেছিল গরু চোরের দল। তারপর সকালে উঠে দেখলাম গরু নেই। গরু সবাই মিলে খুঁজছি। লাস্টে আমার কাকাদের বাড়িতে ভিডিও ক্যামেরাতে দেখলাম। কটা গরু ছিল? একটা গরু। 4 চাকায় করে গরুটা চুরি করে নিয়ে গেছে। জীবনে এরকম ভাবতে পারিনি যে 4 চাকায় করে রাতের বেলা মানুষ এইভাবে গরু চুরি করে। যে 4 চাকায় করে বড় বড় অফিসে এটা ঘুরে বেড়ায়, সেই গাড়ি রাতের অন্ধকারে এসে মানে আমাদের গরু তুলে নিয়ে যায়। যে গাড়িতে গরু চুরি হয়েছিল সেটা মাল্টি ইউটিলিটি ভেহিকেল। নামকরণ সার্থক বলেই মনে হচ্ছে না। যাই হোক, গাড়িটি শেষমেশ বাজেয়াপ্ত হয়েছে। নম্বর প্লেট হাওড়ার। জয়নগর থানার বিশেষ দল মগরাহাট থেকে সুদিন বন্দ্যোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতারও করেছে। তবে চুরির গরু উদ্ধার হয়নি। আর কেউ এই কাণ্ডে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গরুটা নয় আজকে গিয়েছে, কিন্তু আরো অন্য কিছু তো যেতে পারে। তারপর সাইকেল, দিনের দিন সাইকেল চলে যাচ্ছে। তারপর আমরা খুব ভয়েতে আছি, কোনো এখানে শান্তি নেই, নিরাপত্তা নেই। গরু পাচার এমনিতেই বঙ্গ রাজনীতির ইস্যু। নেতা জনপ্রতিনিধিদের নামও জড়িয়েছে এই নেটওয়ার্কে। তার ওপর গত কয়েক মাসে বসিরহাট, মিনাখা, ক্যানিংয়ের মতো সীমান্তবর্তী এলাকায় পরপর গরু চুরির ঘটনাও ঘটেছে। গত সপ্তাহেই একাধিক থানার পুলিশ মিলে বসিরহাট থেকে তাড়া করে এনে গরু চোর ধরেছে ক্যানিংয়ে। তাই বলে এভাবে দামি গাড়িতে গরু চুরি? চোখ কপালে তদন্তকারীদের। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, টিভি9 বাংলা। কত কিছুই না হয়, কত কথাই না দেওয়া হয়, কিন্তু সব কথা কি পূরণ করা হয়? যেমন কথা ছিল ব্রিজ হবে, ছাড়পত্রও তৈরি হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে আশায় বুক বাঁধছিলেন ভুক্তভোগীরা, কিন্তু সেতু হলে তো বালি লুটেরাদের সমস্যা হবে। তারা এতটাই প্রভাবশালী যে তোরে ঘড়ি ব্রিজ অন্যত্র সরানো হলো। আর সবটাই নাকি তৃণমূলের উপপ্রধানের মদতে। নিজের এলাকায় ব্রিজের দাবিতে নাছোড় হুগলির খানাকুলের কয়েক হাজার বাসিন্দা। আর সেতু চুরির অভিযোগ একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। পলি অপারেশনের নাম করে বালি চুরি হচ্ছে এখানে। এই বালি আমরা চুরি করতে দিচ্ছি না। আমরা সারা জীবন সমস্যা করছি, আমাদের বাচ্চারা সারা জীবন স্কুলে আসতে পারছে না। আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের এই দাবি জানাতে চাই। এ তো বছরের পর বছর, দশকের পর দশকের যন্ত্রণা। তাতেই ক্ষোভের বিস্ফোরণ। কেউ শুয়ে পড়লেন গাড়ির সামনে, কেউ দাবি করলেন যতক্ষণ না নিজের এলাকায় ব্রিজ হচ্ছে ততক্ষণ রাস্তা ছাড়বেন না। কিন্তু কেন হুগলির খানাকুলের রামমোহন অঞ্চলে অগ্নিগর্ভ পরিস্থিতি? এলাকাবাসীর দাবি, তাদের আবেদনের সাড়া দিয়ে খানাকুলের হেলান এলাকায় কানা দ্বারকেশ্বরের উপর ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় প্রশাসন। সম্প্রতি সেই সেতুর ছাড়পত্রও মেলে। অভিযোগ, স্থানীয় তৃণমূল পরিচালিত উপপ্রধানের দলবল ব্রিজ তৈরিতে বাধা দেয়। ব্রিজটি হেলান থেকে সরিয়ে উপপ্রধান নিজের গ্রামে নিয়ে যান, এমনই দাবি গ্রামবাসীদের। তাদের অভিযোগ,
সেতু হলে বালি চুরিতে অসুবিধা হবে। ব্রিজ অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিবাদে পথে নেমে চলে বিক্ষোভ। ছেলে মেয়ে স্কুলে সব যা আসা অসুবিধা হচ্ছে, এটা অবশ্যই একটা ব্রিজের দরকার। পাকার পোল না হলেও কাঠের পোল অন্তত একটা করে দিই। এলাকাবাসীর আরও অভিযোগ, বালি চুরির প্রতিবাদ করায় উপপ্রধানের দলবল তাদের হুমকি দিচ্ছে। পঞ্চায়েতের উপপ্রধান টেন্ডার নিয়েছে বালি চুরির করার জন্য। পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের অনীহা থাকার কারণে, আমাদের বিডিও সাহেবের অনীহা থাকার জন্য এই কারণে এই ব্রিজ হচ্ছে না। এবছর নদীতে বন্যা যেদিন শুরু হয়েছে সেদিন নদীর পাড়ের কাজ করতে এসেছিল, জিসিবি করে ড্রেসিং করে আরো খারাপ করে দিয়ে তারা বেরিয়ে গেছে। যাবতীয় অভিযোগ উড়িয়ে গ্রামবাসীদের বিক্ষোভে বিরোধীদের হাত দেখছে তৃণমূল। আমাদের এখানে কোনো নদী খননের কাজে আরামই হয়নি, আর বালি চুরির কথাটা আসবে কেন? আর এইসব ব্যাপারে মিথ্যে অপবাদ এবং কালিমাপ্ত, কারণ আমি যেহেতু একটা প্রশাসন দপ্তরে আছি। বৃহস্পতিবার সকাল থেকে যে অঞ্চল উত্তাল, সেখানেই জন্মভিটে রাজা রামমোহন রায়। অনুন্নয়ন দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাসীদের এভাবে একজোট হয়ে পথে নামাটা কি নবজাগরণের ইঙ্গিত? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। পাঁচ কোটি 32,01,400 টাকা জনগণের করের টাকায় তৈরি 9 কিলোমিটার রাস্তার খরচ এটা। এবার দেখুন রাস্তার কি হাল। হাতে করে অল্প টান দিলেই উঠে আসছে পিচের প্রলেপ। 5 কোটির রাস্তা বলে কথা, কি ভাগ্য বলুন তো আসানসোলের রূপনারায়ণপুরের কুসুম কানালি এলাকার বাসিন্দাদের। চলতি বছরের 26শে ফেব্রুয়ারি ঢাক ঢোল পিটিয়ে বারাবণীর বিধায়ক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এই রাস্তার কাজের সূচনা করেছিলেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমানের দাবি, ঠিকাদারকে ধরতে তিনি বলেছেন ঠান্ডার জন্য নাকি পিচ জমতে 4-5 দিন সময় লেগে যাচ্ছে। বিজেপি এর প্রতিবাদ জানিয়েছে। এলাকার বাসিন্দারা আড়ালে আপনাদের বলছেন এই বুঝি উন্নয়ন একেবারে রাস্তায় দাঁড়িয়ে আছে। হুগলির যে বিধানসভা তৃণমূলের কাছে বেশ কয়েক বছর ধরে ব্যথা দিচ্ছে, নাম তার খানাকুল। বেঙ্গল ব্রেকিং এর আগেও আমরা দেখিয়েছি কিভাবে জোড়া ফুলের কাছে ক্রমশ প্রতিকূল হয়ে উঠেছে খানাকুল। আর 26-এর মহারণে খানাকুলকে অনুকূলে আনতে কি তৃণমূলের কাজ শুরু হয়ে গেল? ভাইরাল হওয়া একটা ভিডিও তো রীতিমতো ইঙ্গিতপূর্ণ। খানাকুল যেন তৃণমূলের চক্ষুশূল। 2021 থেকেই জোড়া ফুলের সঙ্গে নেই হুগলির এই জনপদ। সেই অবাধ্য খানাকুলকে অনুকূলে আনতে প্রশাসনকে ব্যবহার করার অনুরোধ। ভাইরাল হওয়া ভিডিওয় যাকে এই আবদার করতে দেখা যাচ্ছে তিনি রামেন্দু সিংহ রায়। তারকেশ্বরের তৃণমূল বিধায়কের পাশাপাশি তার আরও একটা পরিচয়, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। 2024-এ আরামবাগ লোকসভায় তৃণমূল কান ঘেঁষে বেরিয়ে গেলেও গোটা মহকুমায় ব্যাকফুটে শাসক দল। সেই আরামবাগ নিয়ে তৃণমূলের বৈঠকে এমনই কথোপকথন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সাংগঠনিক জেলার 93টা জিপির মধ্যে 11টা জিপি আমাদের আচ্ছাড়া আছে, যেটা খারাপ। এই জায়গাটায় ডেঞ্জার পজিশন আছে, একটু প্রশাসনকে এটা একটু আপনাকে তলের থেকে বলতে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো রামেন্দু কিন্তু একবারও বলেননি ভিডিওটা জাল বা বানানো। মুখ রক্ষায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছেন তৃণমূলের জেলা সভাপতি। ওখানে যা কিছু ঘটনা ঘটাচ্ছে বিজেপি, তার নেতৃত্ব দিচ্ছে ওখানকার বিধায়ক। সেখানে কোনো গদ্দার বন্ধু সেজে ঢুকে পড়ে সেটাকে রেকর্ড করে বিজেপির হাতে তুলেছে। তৃণমূলের বাইক মিছিলে হামলা, তৃণমূলের দাপুটে নেতাকে ঘিরে ধরে মার। গত কয়েক মাসে একটার পর একটা ঘটনায় খানাকুলে ক্রমশ পিছু হচ্ছে শাসক দল। এলাকার সমীকরণ যে বদলাচ্ছে তার ইঙ্গিত মেলে আরও আগে থেকে। গত বিধানসভা ভোটে তৃণমূলের থেকে খানাকুল ছিনিয়ে নেয় বিজেপি। জয়ের ব্যবধান ছিল প্রায় 13,000। 23-এর পঞ্চায়েত ভোটে খানাকুলের 24টি পঞ্চায়েতের মধ্যে বিজেপি 11টি দখল করে, তৃণমূল জেতে 13টিতে।
খানাকুল 2 পঞ্চায়েত সমিতিও বিজেপি জিতে নেয়। আর 24 লোকসভা ভোটে খানাকুলের লিড আরও বাড়ায় পদ্ম শিবির। বিজেপি প্রার্থী এগিয়েছিলেন প্রায় 17,200 ভোটে। আর এই প্রেক্ষাপটে তৃণমূল কি খানাকুল নিয়ে কৌশল বদল করছে? ভাইরাল হওয়া ভিডিওকে সামনে রেখে বিজেপির অভিযোগ, তৃণমূলের সলা পরামর্শের পরই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। পুলিশকে কাজে লাগিয়ে এটা এরকম একটা চক্রান্ত করা হয়েছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামব। আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস, বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিতে ইঞ্চিতে বিষয়। ভাইরাল ভিডিও এবং তা নিয়ে বিস্তর বিতর্ক। এত কিছুর পরও খানাকুলে কি কুল পাবে জোড়াফুল? জল্পনার শেষ নেই মুন্ডেশ্বরীর পারে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। যার কাছে প্র্যাকটিস করেন তার চেম্বারেই দেহ উদ্ধার। কাকদ্বীপে আইন কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে। আইনজীবীর সঙ্গে সম্পর্কে টানা পড়ে নেই কি আত্মঘাতী তরুণী? খুনের অভিযোগ তুলেছে তরুণীর পরিবার। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। আইনজীবী চেম্বার থেকে উদ্ধার আইন কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রণয় ঘটিত সম্পর্কের জেরেই কি আত্মঘাতী ছাত্রী, নাকি খুন করা হয়েছে তরুণীকে? দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে শেখ মানোয়ার আলম নামে এক আইনজীবীর কাছে প্র্যাকটিস করতেন আইন কলেজের ছাত্রী সোনিয়া হালদার। বুধবারও প্রতিদিনের মতন ওই আইনজীবীর অফিসে যান সোনিয়া। এরপর সেখান থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। তিনি গত 1 বছর ধরে এখানে ল ক্লার্ক হিসাবে মানোয়ার আলমের কাছে কাজ করছিলেন বলে তার পরিবারের দাবি। তবে তদন্তে জানা গেছে এই মানোয়ার আলমের সঙ্গে সোনিয়া হালদারের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই সম্পর্কে তিক্ততার জেরে এই ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া হালদার। তদন্তের প্রাথমিক অনুমান পুলিশের। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে সোনিয়াকে। আমার তো মনে হচ্ছে ওকে মেরে দেওয়া হয়েছে। কেননা এই তাহলে তিনি যদি সঠিক মানুষ হতেন তিনি পাশে এসে দাঁড়াতেন আমাদের। যেটা কিভাবে হয়েছে আমি জানি না, তিনি কেন পালিয়ে বেড়াতেন এটা আমরা জানতাম না, সত্যিকারে জানতাম না। কিন্তু কালকের হঠাৎ মানে ডায়েরির পেজ খুলে যেটা জেনেছি, আমি এখনো পড়ে দেখিনি, আমার মেয়ে আমাকে দেয়নি। কি শুনেছেন? শুধু শুনেছি যে আমার জীবনের সব শেষ, এই শেষ মানে কিছু এরকম আমার হতাশা এরকম কিছু লেখা আছে। পুলিশ সূত্র খবর, সোনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে। রাতের দিকে মেয়েটির বাবা, যাদের হারুট থানা এরিয়ায় বাড়ি, তিনি একটা অভিযোগ দেয়, স্পেসিফিক অভিযোগ দেয় একজনের এগেনস্টে। তো সেটা আমরা স্পেসিফিক কেস, ক্রিমিনাল কেস স্টার্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমরা দেনান দেয়ার টুক আপ করেছি এবং আমরা রেড আমাদের কন্টিনিউ চলছে। যে এফআইআর নেম অ্যাকিউজড আছে তাকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। কেউ প্রকৃত দোষ করে থাকে তার প্রকৃত শাস্তি হোক। তিনি কোন সেক্টরে আছেন বা কী করেন সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা আইনজীবী যারা কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমরা এই জায়গাটা খুব বিশ্বাস রাখি যে আমরা আইনের কেউ ঊর্ধ্বে নই। শেখ মানোয়ারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, তুমি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সেক্টর 5-এ বিশ্বখ্যাত এক তথ্য প্রযুক্তি সংস্থা। মাসখানেক আগেও সেখানে যখন তখন কর্মীদের কাছে ফোন আসছিল ইস্তফা দিন, পদত্যাগ করুন। অনেকটা সেরকমই হাওয়া এখন তৃণমূলে। তবে তথ্য প্রযুক্তি সংস্থায় যেরকম শোনা মাত্র ইস্তফা দিচ্ছিলেন লোকে, এখানে সেটা হচ্ছে না। কোচবিহারের হলদিবাড়ি এখন যেন তৃণমূলের মাথা ব্যথা। পুরসভা থেকে পঞ্চায়েত সর্বত্রই অসন্তোষের আঁচ। পুরসভার চেয়ার বদলের নির্দেশ পেয়ে নাখুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কাউন্সিলর। এদিকে হেমকুমারী পঞ্চায়েত অফিসে অনিয়মের উত্তাপ। দফতরে তালা ঝুলিয়ে উপভোক্তাদের নিয়েই ধর্নায় বসে গিয়েছেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। বর্ষা কেটেছিল কোনো রকমে, অধরাই থেকে গিয়েছিল আবাস। এখন শীত পড়ছে ধীরে ধীরে। জীর্ণ ঘরের শীর্ণ দেওয়ালে বাঁধ মানছে না নভেম্বরের ঠান্ডা বাতাস। তাই এবার পঞ্চায়েতের দুয়ারেই অবস্থানে বসলেন বঞ্চিত উপভোক্তারা। ওনার ঘরের নাম আছে, উনি থাকে একটা ভাঙা ঘরে। আমরা এই যে এগুলা মানতেছি না, মানবো না। আমরা চাই এদের সুরাহা হোক, এই গরিব মানুষগুলো ঘর পাক, আর মমতা ব্যানার্জির এই সুন্দর উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হোক।
কোচবিহারের হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তার নেতৃত্বেই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ। জানতে পারলে আমার লিস্টে নাম নেই, যাতে আমরা ঘরটা পাই, সেই কারণে আজকে আসছি। হ্যাঁ, সেই কারণে আমি এখানে আসছি। যে নামটা কাটা কেন গেল সেই জন্য আমরা এখানে অবস্থান করেছি। হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলি খাতুনের বক্তব্য, গ্রাম সংসদের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিডিও বিষয়টি জানেন। একদম দুস্থ পরিবার, পিডব্লিউএল এর নাম ছিল, সেই নামগুলো কেটে গেছে। এই বিষয় নিয়ে বিডিও অফিসে জানাইছি, জিপিতে জানাইছি। শেষের দিকে জানতে পারি যে এই ঘরগুলো হবেই না। অফিসের স্টাফের ভুলেই হোক আর সার্ভারের প্রবলেমেই হোক, তার জন্য সাধারণ মানুষ কেন তার খেসারত দিবে? এদিকে গরিবের ঘরের সমস্যা, ওদিকে তৃণমূলের ঘরোয়া সমস্যা। হলদিবাড়ি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদলাতে হবে বলে দলীয় নেতৃত্বের নির্দেশ আছে, কিন্তু বেঁকে বসেছেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে বা রাজ্য থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি ঠিক নয়। দলের ভালো মন্দ এখানে বিবেচ্য হচ্ছে না। নির্বাচনের পরে জেলা বা আমাদের দল মনে করলে সম্পূর্ণ তারা পাল্টিয়ে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি পাল্টানো হয় তাহলে বিধানসভায় এফেক্ট পড়বে। এই ইস্যুতে বুধবার ও বৃহস্পতিবার পরপর দুদিন কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয়, কিন্তু সমাধান সূত্র মেলেনি। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বৈঠকে উপস্থিত থাকলেও মন্তব্য করেননি। সূত্রের খবর, আগামী 19 নভেম্বর কলকাতায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই বিষয়টি জানানো হবে। যদি আমার সামনে বলতেন যে আমরা মানি না, আমরা আলাদাভাবে সিদ্ধান্ত নেব, তাহলেই আমরা রাজ্য সে কথাটা পাঠিয়ে দেব। সামনে বিধানসভার যুদ্ধ, আর যুদ্ধের নিয়ম প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর আগে নিজের ডিফেন্স শক্ত করে নেওয়া। কিন্তু দুর্নীতি আর দলীয় কোন দলের জোড়া ফলায় হলদিবাড়িতে জোড়াফুলের ডিফেন্স এখন নড়বড়ে। গোল খেয়ে যাওয়ার চান্স ভরপুর রয়েছে। বুঝতে পারছে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। যে কথা বলছিলাম একটু আগে, এক জায়গায় তো নয়, জেলায় জেলায় পুরো চেয়ারম্যানদের বদলাচ্ছে তৃণমূল। যখন তখন ফোন আসছে পার্টি অফিস থেকে, ছেড়ে দিন। এবার কি তাহলে কোপ পড়তে চলেছে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের উপর? সূত্রের খবর, তাকে 7 দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। এ নিয়ে জেলার নেতাদের মুখে কুলুপ। যাকে ঘিরে এত চর্চা, সেই রবীন্দ্রনাথ ঘোষ বলছেন এটা প্রশাসনিক বিষয়, রাজ্য নেতৃত্ব এ ব্যাপারে সিদ্ধান্ত নেন, দলনেত্রী যা নির্দেশ দেবেন তিনি মাথা পেতে নেবেন। এরকম হওয়ার কথা নয়, রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেয় এটা, তাহলে তো রাজ্য নেতৃত্ব বলে কিছু থাকছেই না, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। এটা কোনো পদ্ধতি না, একেবারেই নয়। আমি মমতা ব্যানার্জির একান্ত অনুগত সৈনিক। অনেক লড়াই করে মমতা ব্যানার্জির নির্দেশে দলটা তৈরি করেছিল আমরা কিছু লোক কোচবিহারে। মমতা ব্যানার্জি যদি আজকে বলে যে বিষ খেয়ে মরতে হবে, আমি তাই মরব। যদি বলে যে ওই কলকাতায় এসে মানে ওই ফারাক্কা ব্রিজে উপর থেকে, হাওড়া ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে মরতে হবে, তাই মরব। আমি এতটা ডেডিকেটেড ওনার প্রতি। মমতা ব্যানার্জি যদি বিষের গুলি খায় মরতে বলে, আমি সেটা খাই মরব। তার নির্দেশ আমি কখনোই ইয়ে করবো না, ফেলবো না। যা নির্দেশ দেবে মাথা পেতে সেটাই আমি দেব। বিএলওরা কোথায় কি করছেন? তৃণমূলের কথায় চলছেন না তো? বিরোধীর বিএলএরা শাসক দলের ভয় কাটিয়ে ময়দানে আছেন কি? মেদিনীপুর সাংগঠনিক জেলায় বিজেপি ওয়ার রুম সব খুঁটিনাটি রাখছে এবং পুরোটাই নজরে রাখছে। পেশাদারি সংস্থার ধাঁচে ফোন যাচ্ছে দলের নেতা কর্মীদের কাছে। এসআইআর দরজায় কড়া নাড়তে ভার্চুয়ালি পর্যবেক্ষণ পুরো দল। যিনি বিজেপির বিএলএ, তিনি তৃণমূলের ক্যাম্প আলো করে বসে আছেন। কোথাও বিএলও আবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের চাটাইয়ে বসে ফর্ম বিলি করছেন। এসআইআর আবহে নিয়ম নাস্তির এমন অসংখ্য ছবি দেখেছে বাংলা। দলের নেতাকর্মীরা ঠিকমতো কাজ করছেন কিনা এবং বিএলওর ওপর নজরদারি রাখতে কর্পোরেট স্টাইলে এবার বিজেপির কল সেন্টার মেদিনীপুর শহরে। মেদিনীপুর লোকসভাকে মাথায় রেখে 7টি কল সেন্টার, কমপ্লেন সেল, মনিটরিং কমিটি, হাজার একটা নাম। সব সকাল থেকে রাত পর্যন্ত চলছে ফোনাফুনি। সব রকম সাহায্য করা হচ্ছে দলের নেতাদের।
বলছিলাম আপনার নাম তারক প্রসাদ তো, তাহলে আপনার যে বিএলআর ট্যুর আছে তারা হচ্ছে যে কাজ করছে, বাট আপনি যাচ্ছেন, আপনার সাথে যোগাযোগ আছে তো? আপনি এটা বলতে পারবেন যে আপনার যারা বেরোচ্ছেন তাদের কি কোনো সমস্যা হচ্ছে? এসআইআর আবহেই যথারীতি ওয়ার রুম তৈরি করেছে জেলা বিজেপি। তারা কি খোঁজ করছেন, কি কেন এই ধরনের কাজ করছেন, একটু খোঁজ নেব। খোঁজ খবর নিচ্ছি তারা ঠিকঠাক বুথে কাজ করছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা হয় সেটা আমরা জেনে নিচ্ছি এবং সেই রিপোর্টিংটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৩,৫০০ বুথ আছে, তার মধ্যে ৯০% বুথে রয়েছে বিজেপির এজেন্ট। এসআইআর পর্বে ৬৫টি অভিযোগ কমিশনের কাছে জানানো হয়েছে এই কল সেন্টার থেকেই। পদ্ম শিবিরের দাবি, সেই অভিযোগ শুনে অধিকাংশ ক্ষেত্রে কমিশন ব্যবস্থা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে তৃণমূলের পার্টি অফিস থেকে এসআইআর ফর্ম বিলি হচ্ছে, আমরা ওখান থেকে অভিযোগ এসেছিল, আমরা কমপ্লেন করেছি, বন্ধ করেছি। তারপরে দেখা যাচ্ছিল কোনো বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে না, তারা কি করছে, একটা জায়গাতে বসে তৃণমূল নেতা মন্ত্রীকে ফর্ম দিয়ে দিচ্ছে। এটা অনিয়ম, এটা বেনিয়ম, তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। পেশাদারিত্বের মোড়কে বিজেপির এই কৌশলে আমলই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। বিএলএ2কে দেওয়ার মতো ক্ষমতা নেই, অর্গানাইজেশন স্ট্রাকচার নীল। আপনি দেখুন, ধরুন আমাদের অ্যাসেম্বলিতে ৩০০টা বুথ আছে, কটা বুথে বিএলএ2 যাচ্ছে সঙ্গে নেই। কোথাও হয়তো একটা দাঁড়িয়ে 4টা ফর্ম দিয়ে দিচ্ছে, ওইটা ছবিটা তুলে পাঠাচ্ছে। গত বিধানসভা ভোটের আগে হেস্টিংস অফিস এভাবেই সাজিয়ে তুলেছিল বিজেপি। ২৬-এর কুরুক্ষেত্রের জন্য নিউ টাউনের অফিস তৈরির তোড়জোড় চলছে। কর্পোরেট কায়দায় এমন প্রস্তুতি বিজেপির সাংগঠনিক দুর্বলতা কাটাতে পারবে, নাকি মিসড কলের মতোই কলরব হয়ে থাকবে? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, TV9 বাংলা। ভুয়ো নথিতে পাসপোর্ট মামলা, ইডির নজরে আজাদ মল্লিক ও ইন্দু ভূষণের টেলিফোনিক কথোপকথন। ধৃত পাক নাগরিকের সঙ্গে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর অন্যতম পাণ্ডা ইন্দু ভূষণে ৫৫৭ বার ফোনে কথা হয়। প্রায় 11.5 ঘন্টা ধরে দুজনের কথা হয়েছে। 1.5 বছরে সিডিআর থেকে তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। আজাদের 2টো এবং ইন্দু ভূষণের 1টি মোবাইল পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষায়। টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাটও কি হয়েছে, ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নিয়ে তা জানার চেষ্টা চলছে। ইন্দু ভূষণের মাধ্যমে প্রায় 500-এরও বেশি অনলাইনে পাসপোর্টের আবেদন হয়। সেগুলি থেকে কতগুলো পাসপোর্ট ইস্যু হয়েছে জানতে চেয়ে রিজিওনাল পাসপোর্ট অফিসে যোগাযোগ ইডি।